ভোটের দিনক্ষণ ঘোষণার পর সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে জোর আলোচনা, পক্ষে অবস্থান জামাত, এনসিপি সহ কয়েকটি দলের। এবং নির্মাণের এক দশকেও চালু হয়নি পিরোজপুরের নৌ আবহাওয়া অফিস, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, সেবাবঞ্চিত স্থানীয়রা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবার বিস্তারিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ আর থাকছে না। একক প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। ভোটে এআই এর অপব্যবহার, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি, ইভিএম বাতিল সহ প্রায় ৪৮টি বিষয়ে আলোচনা করে আরোপীয় সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এমআর আসাদের রিপোর্ট। সোমবার সকাল ১১টায় শুরু হয় কমিশন সভা, চলে টানা ৮ ঘণ্টা। এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৪৮টি বিষয়ে সংশোধনী আলোচিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঠেকাতে আসছে না ভোট, বাতিল হচ্ছে ইভিএম। যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয়, তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত, যেহেতু ইভিএমের ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী দায়িত্বে অবহেলায় সংশোধিত হচ্ছে শাস্তির বিধান। নির্বাচন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের অবহেলাজনিত যে শাস্তিগুলো আছে, সেই শাস্তিগুলো ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছে। এটা ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে এবং পরবর্তীতে এটা বিধান নিশ্চিত করা হয়েছে যে এটার ফিডব্যাক গৃহীত ব্যবস্থা সম্বন্ধে যেন কমিশনকে জানানো হয় এবং ভবিষ্যতে এটা সংশ্লিষ্ট ব্যক্তির পার্সোনাল ডোসিয়ারের মধ্যে থাকবে। নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ভোটের সংখ্যা ২ জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায়, তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের ৮৪টি মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে প্রতিটি কারণ যথাযথভাবে উল্লেখ করা হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। বৈঠক শেষে দুই নেতার একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে পুত্রাজায়ায় পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। সেখানে পরিদর্শন বইয়ের স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাঙালিদের সঙ্গে বেশ কয়েকটি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দীর্ঘ ১৪ বছর পর সোমবার অনুষ্ঠিত হল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। নির্বাচন সামনে রেখে দেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, দেশে ইস্যু তৈরি করতে বিএনপিকে নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কিছু রাজনৈতিক দল। এই ন্যারেশন পরিবর্তন করতে যে ৫ই আগস্ট জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বললে আমরা মানব না।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। জনগণ বিএনপিতে আস্থা রাখতে চায় উল্লেখ করে আগামীর বাংলাদেশে জনপ্রত্যাশা পূরণে বিএনপির অভিজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশ গড়তে হয়, সেজন্যই বিএনপি বুঝতে পেরেছে যে এই যে স্বৈরাচার পালিয়ে গেছে সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল। দেশ এবং জনগণের জন্য 31 দফা যেটি আপনি দিয়েছেন সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় অনেক রাজনৈতিক দল। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উল্লেখযোগ্য। দলগুলোর নেতারা বলেছেন, বিএনপি বাদে এই মুহূর্তে দেশের প্রায় সবকটি দলই পিআরের পক্ষে আছে। পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে ওবায়দুল হক মারুফের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ধরে শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। এ লক্ষ্যে সরকারের নির্দেশনা সম্বলিত চিঠি হাতে পেয়েছেন কমিশন। ইতোমধ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচনী ট্রেনের হুইসেল বাজলেও বছর খানেক ধরে ভোটের পদ্ধতি নিয়ে যেসব দাবি উঠেছে তার মধ্যে অন্যতম পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এর পক্ষে নানা যুক্তি তুলে ধরে নিজ নিজ দলের অবস্থান জানিয়েছেন এনসিপি ও এবি পার্টির নেতারা। মৌলিকভাবে আমরা পিআর পদ্ধতির পক্ষে। কোনো একটা রাজনৈতিক দলের 30%-এর বেশি সাপোর্ট নাই, আর 30 থেকে 40% ভোট হচ্ছে ফ্লোটিং। এটা কখনো বিএনপির পক্ষে যায়, কখনো আওয়ামী লীগের পক্ষে যায়, কখনো কখনো অন্য দলের পক্ষেও যায়। আওয়ামী লীগ গত 4 টার্মে আমরা যেটা দেখলাম, সে একেবারে 98% আসনই তার। তাহলে কোনো অপোজিশন আর থাকছে না, তখন অপোজিশন কোথায় চলে যাচ্ছে? রাজপথে চলে যাচ্ছে। তাহলে পার্লামেন্ট কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করার জন্য উচ্চকক্ষে যদি বহু দলীয় গণতন্ত্রের এবং বহু দলের অংশগ্রহণকে আমরা নিশ্চিত করতে পারি পিআর পদ্ধতির মধ্য দিয়ে, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি হবে। তাহলে কোনো একটা দল এককভাবেই নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে ফেলবে, যেটা হাসিনা করেছে, সেটা আর সম্ভবপর হবে না। এ পদ্ধতির নির্বাচনে জনপ্রতিনিধিত্বে বৈচিত্র্য আসবে। পাশাপাশি নতুন এবং অপেক্ষাকৃত ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পাঠাতে পারবে বলে মনে করেন গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। কোনো একটা দল কোনো একটা আসনে হয়তো জেতার মতন ভোট তিনি নাও পেতে পারেন, কিন্তু সারা দেশে দেখা যাবে যে তিনি এমন একটা ভোট পাবেন, যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয় ভোটের, তাহলে কিন্তু তার কয়েকটা সিট তার কিন্তু সেখানে আসতে পারে। তার মানে হলো প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য, আলাদা গুরুত্ব, আলাদা তাৎপর্য থাকে। সংসদকে তো আমরা একক দলের আধিপত্য বা কিছু লাইক মাইন্ডেড পিপলদের ক্লাবে পরিণত করতে চাই না। সংসদে আমরা একটা বৈচিত্র্য আনতে চাই এবং বহু মতপথের মানুষের কথা বলার একটা জায়গা হবে, এইটাই তো হওয়া উচিত। আমাদের দেশের পার্লামেন্টের এমপিরা তারা জমিদার তন্ত্রে রূপান্তরিত হয়। এলাকার ক্লাবের ফুটবল ভাগাভাগি থেকে শুরু করে সব কাজে তারা যায়। টোটাল উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে স্থানীয় সরকার। ওইটাকে শক্তিশালী করে এইটা হবে আইন প্রণয়নকারী সংস্থা। তাহলে এইটাকে আমরা আনুপাতিক ভোটের ভিত্তিতেই করার পক্ষে। বিভিন্ন দেশের উদাহরণ টেনে বাংলাদেশে কোন মডেলের পিআর পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে তা ব্যাখ্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শমা আলী রেজা। 170টা দেশের মধ্যে প্রায় 90টার মতো দেশে কোথাও কোথাও পুরোপুরিভাবে পিআর সিস্টেম, আবার কোথাও কোথাও মিক্সড সিস্টেম, যে কিছুটা পিআর কিছুটা মেজরিটেরিয়ান সিস্টেম, যেরকম জাপানে। তো এটা প্রচলিত আছে। আর বাংলাদেশে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সময়ে আমরা এক ধরনের একটা পলিটিক্যাল রিফর্মের ভেতর দিয়ে যাচ্ছি, সেখানে এই দাবিটা আসা
অবাস্তব কিছু না। এ ব্যবস্থায় নির্বাচন হলে ছোট দলগুলো শক্তিশালী ও সুশৃঙ্খল হয় বলেও মত দেন এই রাজনৈতিক বিশ্লেষক। পিআর সিস্টেম ছোট দলগুলোকে সুবিধে দেয়, সে কারণের জন্য মডারেট এবং ছোট দলগুলো এটা চাইবেই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নির্মাণের 1 দশক পার হলেও চালু হয়নি পিরোজপুরের অভ্যন্তরীণ নৌ চলাচল পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জনবল নিয়োগ দিলেও কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দৃশ্যমান কোনো কাজ না থাকায় আবহাওয়া অফিস থেকে কোনো সেবা পাচ্ছে না স্থানীয়রা। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি দেখে মনে হবে একটি আবাসিক হোটেল। অফিস কক্ষের আসবাবপত্র বাইরে রেখে বানানো হয়েছে আবাসিক রুম। অফিসের কর্মকর্তা কর্মচারী থাকলেও তারা নিয়মিত অফিসে আসেন না। স্থানীয়দের অভিযোগ, আবহাওয়া কেন্দ্র হলেও সেখান থেকে মেলে না কোনো তথ্য। আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো কার্যক্রম আমাদের নেই। আমরা আবহাওয়ার কোনো পূর্বাভাস এখান থেকে পাই না এবং কর্মকর্তা কর্মচারী এখানে ঠিকমতো আসে না। আবহাওয়া অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে আজ পর্যন্ত দেখা হয় না বা তাদের সাথে কোনো কথা হয় না। আমার চোখে বাজেই নেই। 7-8 বছরে আমি এই জায়গায় দেইনি। এক মহিলা কর্মকর্তা আছে এবং এ ব্যাপারে আরো কয়েকবার অভিযোগ হয়েছে ওনার ব্যাপারে। তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, বর্তমানে নিয়মিত অফিসের কার্যক্রম চলছে আর সব ধরনের যন্ত্রপাতির ডাটা সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। অভিযোগের বিষয়টা আমি পূর্বে কি ছিল আমি জানি না। আমি গত নভেম্বরের 5 তারিখে এখানে যোগদান করার পর থেকে আমি এই জায়গায় নিয়মিত অফিস চলছে এবং যত রকমের যন্ত্রপাতি আছে তার সেই ডাটাগুলো আমরা সব নিয়মিত সংগ্রহ করছি। তবে হ্যাঁ, কিছু কিছু যন্ত্রপাতি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে এবং সে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। 2008 সালে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ আর 2012 সালে এই নির্মাণ কাজ শেষ হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বস্তায় আদা চাষ করে সাড়া ফেলেছেন কৃষকরা। উপজেলার 8টি ইউনিয়নে প্রায় 5,500 বস্তায় আদা চাষ হয়েছে। রোগবালাই কম হওয়া সহ খরচও কম, তাই দিন দিন বাড়ছে বস্তায় আদা চাষ। আর কৃষকদের উৎসাহিত করা সহ এই পদ্ধতি আদা চাষে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দিন দিন কৃষকরা ঝুঁকছেন বস্তায় আদা চাষে। এখানকার বিভিন্ন অঞ্চলে বাড়ির উঠানে কিংবা পতিত জমিতে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এমন পদ্ধতিতে সহজে পানি নিষ্কাশন করা যায় বলে আদা পচে না, নেই কোনো পরিচর্যার বাড়তি খরচ। তাছাড়া মাটিবাহিত রোগেও আক্রমণ করতে পারে না। প্রকারভেদে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আদা। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে বাড়তি লাভের আশা করছেন কৃষকরা। বেশি এবং ওষুধ পানি যা কিছু লাগে, সার, সবকিছু কৃষি অফিসার হেরা আমার দিছে। হেরার পরামর্শ সবকিছু করতেছি। প্রায় প্রতিটা বস্তাতে আমি 50 থেকে 60 গ্রামের মতন আদা বেশি দিচ্ছি। আমি অনেক সাফল্য হয়েছি। হওয়ার পর এখন এবার আবার আমি 1500 বস্তা আবার চাষ করছি। আমাকে দেখে অনেকেই আবার আদা চাষ করার জন্য উদ্যোগ হয়েছে। আমার বাড়িতেও অনেক খালি জায়গা আছে। কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আমিও একটা আদা বাগান করার চিন্তা ভাবনা আছে। উপজেলা কৃষি অফিস থেকে আদা দিছে, তারপর সালা দিছে, বস্তা দিছে, জৈব সার দিছে। বস্তায় আদা চাষে কৃষকদের উৎসাহিত করা সহ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেই সাথে সব ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বস্তায় আদা চাষকে উৎসাহিত করছি। আমরা চেষ্টা করছি প্রতিটা গ্রামে যদি বস্তায় 100 জন করে কৃষক আদা চাষ করে থাকেন তাহলে আদার আমদানি নির্ভরতা আমাদের দেশের, সে আমদানি নির্ভরতা কমবে বলে আমি মনে করি। আর আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন সহায়তা, পরামর্শ এগুলোর মাধ্যমে বীজ কেনা, সার প্রয়োগ ও পরিবহন সহ সব মিলে বস্তা প্রতি খরচ হয়ে থাকে 40 থেকে 50 টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুষ্টিয়া খোকসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খোকসা প্রেস ক্লাব সভাপতি মুন্সি লিটনের সভাপতিত্বে সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মানসম্মত শিক্ষা বিষয়ক কার্যক্রম নিয়ে সভা ও এসএসসি 2025 সালের শিক্ষাবর্ষে A+ প্রাপ্তদের ডিউ লেটার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সাংবাদিক হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ প্রেস ক্লাব ময়মনসিংহের হালুয়াঘাটে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়ার বানভাসী মানুষ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা রাজপথ। গাজীপুরের সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে এসএসসি ও দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বান্দরবান পৌরসভায় এই সংবর্ধনা প্রদান করা হয়। গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সারা দেশে সাংবাদিক পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সাঘাটা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মহরুম আব্দুল মজিদ সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক তুহিনকে হত্যা ও সারা দেশের নৈরাজ্য চাঁদাবাজির প্রতিবাদে গাইবান্ধা মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনি গাজায় আরও 69 জন নিহত হয়েছে, আহত অন্তত 362 জন। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 60,499 জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও 1,53,575 জন ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। খেলার খবর। ফুটবল। আজ শুরু হচ্ছে 2025-26 মৌসুমের AFC চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড। একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে দেশের দুই শীর্ষ ফুটবল ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। বিকেল 5টায় ঢাকায় জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের FC মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। আর কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত 11:30টায় সিরিয়ার আল কারামার বিপক্ষে খেলতে নামবে বসুন্ধরা কিংস। নকআউট ধাঁচের এই প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ জিতলেই মিলবে AFC চ্যালেঞ্জ লিগের মূল পর্বের টিকিট। ফলে এখানে প্রতিটি ম্যাচই বাঁচা মরার লড়াই। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে, নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে, কাজ হয়েছে কাগজে, উন্নতি নেই সেবায়। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। এ পর্বে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, নির্বাচনী আইনে বড় পরিবর্তন আসছে, পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ আনোয়ার ইব্রাহিমের বৈঠক। সমকাল শিরোনাম করেছে,
ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে। নির্বাচনে আগে সংস্কার চায় 51% মানুষ। এবার গাজীপুর মাগুরায় 2 যুবককে পিটিয়ে হত্যা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে অবৈধ অস্ত্রে আতঙ্ক, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, তারেক রহমান। ভারত মিয়ানমার সীমান্ত দিয়ে আসছে অস্ত্র। যুগান্তর শিরোনাম করেছে 8,000 কোটি টাকা উধাও, আরপিওতে না ভোট সহ গুচ্ছ সংশোধনীর সিদ্ধান্ত, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। দর্শক, এ পর্যায়ে আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। বিবি রিডিং টাকা 2000 crore ফর ব্যাংক ওভারহোল, আর্ম ফোর্সেস টু অ্যাক্ট অ্যাজ ল enforcers ডিউরিং পোলস, উই হ্যাংড রাজাকার্স, উই উইল হ্যাং দ্যাম টু। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আরও একবার। আরপিও সংশোধনী খসড়া চূড়ান্ত, ইভিএম এর বিধান বিলুপ্ত, ফিরল না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বাতিল। নির্বাচন বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেকের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সবাইকে এক হওয়ার আহ্বান। ভোটের দিনক্ষণ ঘোষণার পরও সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে জোর আলোচনা, পক্ষে অবস্থান জামাত, এনসিপি সহ কয়েকটি দলের। এবং নির্মাণের 1 দশকেও চালু হয়নি পিরোজপুরে নৌ আবহাওয়া অফিস, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, সেবা বঞ্চিত স্থানীয়রা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।